সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও বরকতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরাও ভালো আছি। তো আজকে এই একটা টপিক নিয়ে একটু কথা বলার চেষ্টা করতেছিলাম। এটা মাথায় আসছে, একটু কোরআন শরীফ নিয়ে একটু পড়তেছিলাম। সামান্য দুই এক আয়াত পড়তে গিয়ে দেখলাম যে হঠাৎ করে সীমারেখা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন। এবং আজকে আয়াতটা সম্ভবত ছিল সূরা নিসার 13 নম্বর আয়াতে। সেখানে দেখলাম যে আল্লাহ ও আল্লাহর রসুলের নির্দেশিত সীমারেখা অতিক্রম করাটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো সীমানা, বিশেষ করে সীমানা তো সবাই সীমানা অতিক্রম করা তো ডেফিনেটলি। আজকে আমার যদি নেইবার, আমার সাথে তার সীমানা আছে, সেখানে যদি আমি 2 ফুট দখল করে ওয়াল দিই, উনি কি মানবেন এটা? আবার মনে করেন ধরলাম আমার ঘরের মধ্যে সীমানা যদি আমি অতিক্রম করি, আমার তো সীমানা আছে ঘরের মধ্যে একটা। আমার মেয়েদের বেডরুম আছে উপরে, তারপরে আমার এই অফিস রুম আছে একটা, তারপরে আমার বেডরুম, ডাইনিং রুম, ব্রেকফাস্ট টেবিল, অনেক কিছু আছে। আমার ওয়াইফের একটা রিডিং রুম আছে। তো এখন যদি আমি মনে করেন যে আমার বন্ধুবান্ধব আসলো, আমি সব নিয়ে ঢুকা আমার ওয়াইফের বেডরুমে বা তার যে ইনার ডাইনিং রুম, লিভিং রুম আছে, সেখানে গিয়ে আড্ডা শুরু করি, সেটা সে সহ্য করবো না। তো সামনে আমি কিছু বলবো না। তো বন্ধুবান্ধব চলে গেলে উনি এটা নিয়ে আমার সাথে বিরাট বাহাস শুরু করে দেবেন। অথবা আমার খাওয়ার কথা ডাইনিং টেবিলে, আমি যদি আমাকে নেহারি দিয়া পরোটা দিল খাইতে, হ্যাঁ, আমি যদি এনে বিছানার মধ্যে বসে টিভি অন করে, আমাদের বেডরুমে টিভি আছে আলহামদুলিল্লাহ, আমি বিছানার মধ্যে বসে খাওয়া শুরু করি, হঠাৎ করে দেখা গেল এই একটা মুভি দেখতেছি বা নাটক দেখতেছি, আর হাসির দৃশ্য আসলো একটা সাংঘাতিক, আমি হাসতে গিয়ে নেহারির বাটি দিলাম উল্টে, বিছানা চাদর শেষ। তো এটা তো ক্ষতিগ্রস্ত হইলাম আমি, টাকা তো আমার যাবে, তারপর বকাবাদ্য আমাকে খেতে হবে। তো এরকম আর কি। তো আমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলতে হয়। সীমাটা এটা দেশের আইন হোক, আল্লাহর আইন অবশ্যই মানতে হবে, নাম্বার 1, রাষ্ট্রীয় আইন, এবং সামাজিক একটা বিধিবিধি আছে, কিন্তু একটা একটা ভ্যালু আছে, তৈরি হয়েছে, এটা অলিখিত আইনও আছে অনেক। একটা স্পেস, যেমন আমার একটা স্পেস আছে, এই স্পেসটা, যেমন আপনি কথা বলতে গিয়ে আমার এখানে মুখের কাছে এসে কথা বলা ঠিক হবে না, আমারও উচিত হবে না। আমি কথা বলতেছি, আমার মুখের থুতু গিয়ে আরেকজন মুখে লাগবে, এরকম কথা বলা যাবে না। তারপর একটা ভদ্রমহিলার সাথে কথা বলতেছি, একটা ডিস্টেন্স নিয়ে কথা বলতে হবে, তার একটা পার্সোনাল স্পেস আছে। তো এরকম যেই স্পেসটার দিকে আমি দৃষ্টিপাত করবো এখন, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে স্পেস। দেখেন, আমাদের আল্লাহ তাআলার রহমতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে যে আমরা এখন হাতের এই যে মুঠায় যেই ফোন দিয়ে আমি রেকর্ড করতেছি, এই ফোনটাতে আপনি দেখতেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। অনেকে ল্যাপটপে দেখে বা অনেকে বড় টিভিতে দেখেন, ইউটিউবে, এটা অন্য ব্যাপার। বাট এই যে ফোনের মধ্যে, এই ফোন দিয়ে আমরা অনেক জায়গায় চলে যেতে পারি, অসীম জায়গায়, মানে আমাদের তুলনায় আর কি, যেটা আগে অসম্ভব ছিল আর কি। হ্যাঁ, আজকে সকালবেলা আমি একটা ক্লাস নিচ্ছিলাম, সেখানে বলতেছিলাম যে যোগাযোগ ব্যবস্থা কত দুর্গম ছিল। আমাদের নিজেদের গ্রামে যেতে গেলেই আগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হতো, নারায়ণগঞ্জ থেকে লঞ্চে উঠে যেতে হতো আমাদের গ্রামের বাজারে, বাজার থেকে আবার বর্ষাকালে হলে নৌকায়, শীতকালে হলে পায়ে হেঁটে। তো আবার নানা বাড়িতে গেলে তো নাইটমেয়ার একটা, ওরে বাবারে, অনেক সময় এই নৌকাগুলি আপনার ম্যানুয়াল, তখন তো এরকম বোট, স্টিম কী বলে, ইঞ্জিন বোট ছিল না। এই নৌকাগুলি যারা মাঝি, তাদের অনেক কষ্ট হইতো। অনেক সময় নৌকা এক জায়গায় দেখা গেল পানির উচ্চতা কম, মানে গভীরতা কম, নাব্যতা কম, সেখানে আমরাও নাইমা অনেক সময় ধাক্কায়, ছোটো বাচ্চা ছিলাম তাও দেখতাম যে নৌকা ধাক্কায় পার করতে হতো, যেটা জায়গা কম, এখানে নৌকার গভীরতা বেশি, পানির তুলনায় ঠেলা পার করতাম। সো হোয়াট এভার, এই ধরনের জিনিস তো আজকালকার বাচ্চারা দেখবেও না, তাদের এগুলি বুঝবেও না। বাট দেখেন যে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ভিডিও করতেছি, আপনি বাংলাদেশে বসে এটার মধ্যে কথা বলতে পারেন, কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তো এই যে মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে কি বলে টুইটারটা কি এই যে নতুন হয়ে গেছে, এক্স। তো এই ধরনের মিডিয়াতে আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো কিছু গিয়ে লিখতে পারি, এবং অনেক সময় লিখতে গিয়া, বলতে গিয়া, লাইক দিতে গিয়া, ডিসলাইক করতে গিয়ে আমরা সীমানা অতিক্রম করে ফেলি। সীমানা কীরকম অতিক্রম করি? দেখা গেল যে আমি একটা খারাপ কথা বললাম, ওইটা ডাবল খারাপ কথা আপনি বললেন আবার 2টা। আমি একটা ভালো কথা বললাম, সেখানে ওটা খারাপ কথা বললেন। হ্যাঁ, বা একটা বাকযুদ্ধ শুরু করলেন, বা এখানে গিয়ে আমাকে জেলাস করলেন, অথবা আমাকে আপনি মনে করলেন যে আপনার অপোজিট একটা পার্টি। অথচ কিন্তু আমি একটা সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম, আপনার নাম উচ্চারণ করি নেই, কোনো কিছু করি নেই, আমি সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম ইসলাম নিয়ে, আমি সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম সামাজিক একটা মূল্যবোধ নিয়ে,
আমি সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম দেশের অর্থনীতি নিয়ে, আমি সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম যে দেশে বিদেশে যারা থাকে তাদের দেশের প্রতি অনুভূতি নিয়ে। কিন্তু এটাতে দেখা গেলো যে আপনি খামাখেই বিরাগবাজন হয়ে গেলেন, খামাকে এসে নেগেটিভ একটা কথা বলেন। আমি বললাম যে এখানে বাংলাদেশের এই অবস্থা নিয়ে কথা বলতেছি আমি, আপনি ওখানে এসে আমেরিকায় আপনি বসে ওখানে কী করেন? আপনার এটা দরকার কী আছে? আসলে বাংলাদেশে এসে করে বলেন। তো এই কথাটা কি আপনার আসলে বলা দরকার ছিল? এখানে দরকার ছিল না কোনোই। এতে হলো কি, মনে করেন আমি আলহামদুলিল্লাহ এটা কিছু মনে করি না, তারপরে ধরেন আমার মনের মধ্যে মনে হলো যে এই অমুক আমার বন্ধু এত শিক্ষিত, আমার সাথে সে অনার্স মাস্টার্স করলো, তারপরে বিদেশে গিয়ে পিএইচডি করলো, সে এত বড় একটা অধ্যাপক বা একটা সায়েন্টিস্ট, তার এই মানসিকতা কেমনে আসে? মানে আমার কাছে মনে হয় একটু আফসোস হয়, আহারে। তো এটা হয় কি, আমাদের অনেক সময় আমরা ইমোশনাল এত হয়ে যাই, আমাদের সীমা আমরা চিনি বুঝি না। আমি নিজে হয়তো কখনো করি, আমি সরি এই জন্য কারো কাছে করে থাকলে। আমি সাধারণত চেষ্টা করি কারোর টাইম লাইনে গিয়া আননেসেসারি কোনো কথা না বলা, ব্যক্তিগতভাবে কোনো কথা না বলা। কোনো একটা পোস্ট থাকলে সেটা যদি উপকারী কোনো কমেন্ট দেওয়া যায়, গঠনমূলক কোনো কমেন্ট দেওয়া যায়, সেটা আমি বলি। এবং সেক্ষেত্রে ওটা বলতে গিয়ে যদি কারো গায়ে কেউ নিয়ে নেয় মাইকা, সেটা তার অসুবিধা। হ্যাঁ, আপনারা পৃথিবীর সব কিছু শুধুমাত্র রাজনীতি দিয়ে বিবেচনা করেন না, আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন এবং পারিপার্শ্বিক অবস্থা দিয়ে বিবেচনা করবেন, এবং সর্বোপরি উপরে সৃষ্টিকর্তা একজন আছে, তার কথা চিন্তা করবেন। কারণ উনি চাইলে কখন কী হবে কেউ কিছু বলতে পারেন না। আমাদের সবাইকে ওনার কাছে যেতে হবে, আজকে হোক কালকে হোক যখনই হোক। আমাদের যখন মালাকুল মৌত আসবে, আমাদেরকে নিয়ে যাবে, তখনই আমরা কিন্তু মুখোমুখি হয়ে যাব কঠিন সত্যের। ওই সত্যের মুখোমুখি হওয়ার জন্য আমাদের পৃথিবীতেও সত্যবাদী সৎ থাকতে হবে। তো এই সীমারেখা যেটা বলতেছিলাম যে আমাদের এটা চর্চা করা উচিত, যে একটা স্পেস নিজের ঘরের মধ্যে থেকে শুরু করা উচিত। যেমন আছে না, বাচ্চাদের একটা স্পেস আছে, কিন্তু ছোটো বাচ্চাদের, হ্যাঁ, ছোটো বাচ্চারা কতটুকু নিতে পারবে? এখন তার থেকে বড় যদি বোঝা একটা দিয়ে দেন, এটা তার স্পেসের মধ্যে গিয়া ইন্টারফেয়ার করা, আছে না? অথবা সে একটা কিছু খাইতে পছন্দ করতেছে, আপনি জোর করে তার আরেকটা খাওয়াবেন, এটাও তার স্পেস নষ্ট করা, তার স্বাধীনতা নষ্ট করা। হ্যাঁ, হয়তো সে যেটা খাইতে চাইতেছে সেটা তার জন্য উপকারী না, তাই না? তারপর আমরা অনেক সময় করি, কিন্তু এটা বুঝতে হবে। আমি অনেক সময় দেখেন এখন আমি অনেক সময় ছোটোখাটো জিনিস নিয়ে খুব আফসোস করি। বিশেষ করে আমার বড় মেয়েটা যখন খুবই ছোটো, তখন সে খুব কার্টুন দেখতে পছন্দ করতো আর কি। হ্যাঁ, তো একদিন কার্টুন দেখতেছে সে, এমন সময় তার গ্র্যান্ডফাদার এসে সে নিউজ দেখবে। উনি বুড়া মানুষ, তো নিউজই দেখবেন, তাই না? তো উনি টিভির চ্যানেলটা চেঞ্জ করতে চাইলেও আমার নাতিন তো দেবে না, সে জোর করে তার কার্টুনই দেখবে। তখন তো আমি তাকে একটা থাপ্পড় মারিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা, সে থাপ্পড়টা নেওয়ার মতো মানসিকতা ছিল না। আমি তার কাছে একাধিকবার ক্ষমা চেয়েছি, কিন্তু এখন সে হাসে, শুই না, কয় না তুমি ঠিকই করেছো। কিন্তু দেখেন, আমরা অনেক সময় বুঝি না, আমরা চাপাই দিই অনেক কিছু। তো ওরকমই আমরা ফেসবুকের মধ্যে একটা কমেন্ট এসে চাপাই দিই, একটা প্রপাগান্ডা করি। হ্যাঁ, অনেক সময় আমি বুঝি, কিন্তু এই যে অনেক সময় আমার কমেন্টের মধ্যে দেখি আমি লাইন ধরে কিছু লোক তারা হা হা হি করে, আমি যখন আবার ওগুলি হাইলাইট করি, আমি দেখি যে একদম এক লাইনে সবাই আছে। আমি কিন্তু লিখতে পারি যে এখানে শিয়াল আইসা একজনে হুক্কা করলো আর সবাই মিলে হুয়া করার দরকার কী আছে, কিন্তু আমি বলি না, আমি তাদের সম্মান করি। আমি মনে করি যে তাদের রাইট আছে, তারা বলতে পারে, তারা লাইক করতে পারে, ডিসলাইক করতে পারে। কিন্তু অনেক সময় গায়ে পড়ে আসে যে ঝগড়া করাটা, এটা খুবই অসৌজন্যমূলক বিষয়। আর এটা এত একটা ওপেন স্পেস, এটা একটা মানে ঢাকার সদরঘাট বা নিউ মার্কেট বা কী বলবো, বড় মার্কেট কোথায় আছে, যমুনা ফিউচার মার্কেট, তার চেয়ে বড় একটা মার্কেট। এখানে সবাই সব কিছু দেখতে পায়। আজকে আমি ফেসবুকে টুসটাস করে কোনো আমাদের লিখলাম, এটা কিন্তু মাইক্রোস্কোপ দিয়া আমার বাচ্চারা দেখে, আমার ওয়াইফ দেখে, আমার ভাই বোনরা দেখে। তো সেখানে আমার চিন্তা করতে হবে যে আমি কি সীমা অতিক্রম করলাম? আমি কি এমন কিছু করলাম যেটা দিয়ে আমি আমার পরিবারকে ছোটো করলাম? আমার বাপ দাদারা চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে আমি অসম্মানিত করলাম। এই জিনিসগুলো চিন্তা করা দরকার। ভাষাগত জিনিস খুবই সতর্ক হওয়া দরকার। আর বিশেষ করে কাউকে আক্রমণ করবেন, সেখানে আপনার সাথে আমার কোনো বিজনেস নাই, কোনো সম্পদের বন্টন নেই, কোনো আছে না, কোনো আত্মীয়তা নেই, কোনো লেনদেন নেই। আইসা কেন আমি আপনার সাথে যুদ্ধ করবো, আবার আপনি আমার সাথে যুদ্ধ করবেন কেন? তো আমি মনে করি যে শিক্ষার অনেক কিছু আছে যেখানে এরকম, যে আজকে সকালবেলা আমি মসজিদ থেকে আসার সময় ইউটিউবে একটা ছোট্ট একটা রিল দেখতেছিলাম, রিল নাকি আমার মনে নেই। এক ছেলেটা, আমি ওকে খুব পছন্দ করি, লেট ওসমান হাদির মতোই ওকে আমি পছন্দ করি, হাসনাত আবদুল্লাহ। তো সে বলতেছিল যে আমাকে অনেকে তারা বলেন, বাবা তোমাকে ভোট দিব না, আসো আমাদের বাসায় চা খাওয়াইছে, কিন্তু তোমাকে ভোটটা দিতে পারবো না। উনি বলেন, এইটাই তো আমি চাই, আপনি আমাকে ভোট দিবেন না, এটা আপনার স্বাধীনতা, কিন্তু এই যে আপনি আন্তরিকতাটা কিন্তু আপনি রাখতেছেন,
আপনি আমাকে চা খাওয়াইতেছেন, বলছেন বাবা এসে ভাত খেয়ে যাও, ভোট কিন্তু তোমার দেবো না, আমি ভোট দিব মুখে। তো এই জিনিসগুলোর চর্চা, এটা হলো প্রকৃত একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, আপনার গণতন্ত্র যদি আপনি চান, আপনি ফেসবুকে গণতন্ত্র দিতে হবে একজনকে, একজন একটা লিখবে, এটার মধ্যে আপনি গিয়া ঠাস করে একটা বলেন, আপনি গঠনমূলক একটা সুন্দর জিনিস লেখেন যে আসলে এরকম এরকম হইলে হয়। যেমন আমি একটা পোস্ট দিলাম যে এরকম প্রতিহিংসা, রাজনীতির থেকে প্রতিহিংসা বিদায় হোক। কেউ এসে লিখলো প্রতিহিংসা আপনি বন্ধ করেন আমারে। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো প্রতিহিংসা? আমি তো চাই প্রতিহিংসা বন্ধ হোক রাজনীতির মাঠে। আমি তো আর প্রতিহিংসা করি না, রাজনীতি করি না। আমি জীবনে কোনোদিন বাংলাদেশে ভোটও দিইনি। 35 37 বছর আমি তো দেশের বাইরে। তো আমরা চাই যে বাংলাদেশটা অনেক সুন্দর দেখতে, বাংলাদেশের সবাই সবার সীমানার মধ্যে চলুক। প্রফেসর ইউনূসের সীমানার মধ্যে গিয়া তো আর অন্য কেউ গিয়া নাক গলানো উচিত না। আবার প্রফেসর ইউনূসেরও উচিত না এসে একজন প্রফেসর সে লেকচার দিতেছে, তারা এসে তুমি এটা লেকচার দিতে পারবো না, তুমি এটা অন্যটা লেকচার দিবা, এরকম বলা। তো প্রত্যেকের একটা সীমারেখার মধ্যে চলতে হবে, আইনের মধ্যে চলতে হবে, এবং সর্বোপরি আল্লাহর আইন, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, আল্লাহ রসুল যেভাবে রাস্তাকে দেখে গেছেন সেভাবে করলে আমার মনে হয় না কোনো মারামারি, কাটাকাটি, দুঃখ দুর্দশা থাকবে আমাদের। আমরা রেসপেক্ট করব, আমরা ধর্ম নিয়ে করবো না কোনো যুদ্ধ, আমরা অঞ্চল নিয়ে কোনো যুদ্ধ করবো না। আমাদের যুদ্ধ করতে হইলে আমরা সারা দেশ নিয়ে যুদ্ধ করবো কার সাথে, তাই না? দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা এগুলি রক্ষার জন্য যুদ্ধ করবো, দেশের মর্যাদা রাখার জন্য, তাই না? এটা যুদ্ধ হইতে পারে বন্দুক নিয়েও হইতে পারে, আমরা কলম যুদ্ধ করতে পারি অথবা অন্য কিছু করতে পারি। তো যাই হোক, আমার এই কথাগুলি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কেমন লাগলো বললেন। আমি আজকে সীমা নিয়ে বললাম, আমি নিজেও সীমা অতিক্রম করবো না। আমাকে আপনারা দেখাই দিবেন, আমি যদি কোনো মিডিয়াতে, কোনো ফেসবুকে কোথাও গিয়ে কোনো সীমা অতিক্রম করি, কারো স্পেশালি কারো টাইম লাইনে গিয়া বা কোনো গ্রুপে গিয়া, আমাকে আপনারা সতর্ক করবেন, বলবেন যে ভাই আপনি তো লেকচারটা এরকম দিলেন, আবার আপনি নিজে তো করতেছেন, এটা তো মুনাফেকের লক্ষণ। সেটা হলে আমার উপকার হবে, অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।